হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। তো ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে যে জিকে পার্টটা থাকে সেখানে 10-এ 10 পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। আর এই ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য জিকে প্রশ্নের আমি অনেকগুলি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি আমাদের চ্যানেলে। তো তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে। আর এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই পিডিএফটা নিতে পারবে। আর ভিডিও শেষে অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটি ভেক্টর রাশির একটি উদাহরণ? বল, গতি, আয়তন নাকি ভর? তো দেখো, নিম্নের মধ্যে একটি ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে বল। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বলের মানের সঙ্গে দিকও থাকে, তাই এটি একটি ভেক্টর রাশি। পরবর্তী দেখো 2 নম্বর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়ে থাকে? তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি মূলত প্রতি বছর 21শে ফেব্রুয়ারি মূলত পালন করা হয়ে থাকে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভাষা শহীদের স্মরণে প্রতি বছর এই 21শে ফেব্রুয়ারি এই দিবসটি পালন করা হয়ে থাকে। দেখো পরবর্তী প্রশ্ন, ফুটবল খেলার সঙ্গে কোন ট্রফিটি যুক্ত? বিজয় হাজারে ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি, সন্তোষ ট্রফি নাকি খৈতান ট্রফি? তো দেখো, ফুটবল খেলার সঙ্গে যুক্ত ট্রফিটির নাম হচ্ছে সন্তোষ ট্রফি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সন্তোষ ট্রফি হচ্ছে ভারতের অত্যন্ত জনপ্রিয় আন্তঃরাজ্য ফুটবল প্রতিযোগিতা হচ্ছে এই সন্তোষ ট্রফি। এবং বাকি ট্রফিগুলি কোন খেলার সাথে যুক্ত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী 4 নম্বর প্রশ্নটা দেখো আমাদের, লাবণী কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? লাবণী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, লাবণী হচ্ছে মহারাষ্ট্রের একটি বিখ্যাত লোকনৃত্য। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লাবণী মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য শৈলী হিসেবে পরিচিত। পরবর্তী দেখো, হাজার হ্রদের দেশ নামে কোন দেশ পরিচিত? হাজার হ্রদের দেশ। তো দেখো, হাজার হ্রদের দেশ মূলত বলা হয় ফিনল্যান্ডকে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কেননা ফিনল্যান্ডে প্রায় 1,80,000-এরও বেশি হ্রদ রয়েছে, তাই এই ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়ে থাকে। এবং ভারতের হাজার হ্রদের শহর কোন শহরকে বলা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী দেখো, আইন অমান্য আন্দোলন কার নেতৃত্বে পরিচালিত হয়েছিল? আইন অমান্য আন্দোলন। তো দেখো, 6-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মহাত্মা গান্ধীর। তো দেখো, 1930 সালে গান্ধীজির নেতৃত্বে এই আইন অমান্য আন্দোলন শুরু হয়। পরবর্তী দেখো, ভারতের তোতা পাখি নামে কাকে ডাকা হতো? ভারতের তোতা পাখি। তো দেখো, ভারতের তোতা পাখি নামে ডাকা হতো আমির খসরুকে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আমির খসরুর অসাধারণ কাব্য প্রতিভার জন্য তাকে এই উপাধিটি দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? অমৃতবাজার পত্রিকার সম্পাদক। তো দেখো, অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, হারেলি উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? হারেলি উৎসব। তো হারেলি উৎসব এটি মূলত পালন করা হয় ছত্তিশগড় রাজ্যে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই উৎসবগুলি অবশ্যই তোমরা মনে রাখবে, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো এই হারেলি ছত্তিশগড়ের একটি কৃষিভিত্তিক লোক উৎসব। 10 নম্বর প্রশ্ন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। তো ভ্যালি অফ ফ্লাওয়ার্স মূলত এটি উত্তরাখণ্ড রাজ্যের একটি বিখ্যাত এই ন্যাশনাল পার্ক। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইউনেস্কো স্বীকৃত এই উদ্যান হিমালয়ের মনোরম ফুলের জন্য বিখ্যাত, তাই জন্য একে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়ে থাকে। পরবর্তী, ডালহৌসি শৈল শহর কোন রাজ্যে অবস্থিত? ডালহৌসি শৈল শহর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ডালহৌসি হিমাচল প্রদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র ও শৈল শহর হচ্ছে এই ডালহৌসি শৈল শহর। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেঙ্গল গ্যাজেট। তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, বেঙ্গল গ্যাজেট এই পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বেঙ্গল গ্যাজেট ছিল ভারতের প্রথম ইংরাজি সংবাদপত্র, অবশ্যই মনে রাখবে, যেটি জেমস অগাস্টাস হিকি সম্পাদনা করেছিলেন। পরবর্তী দেখো, অলিম্পিকের নীল রং
নীল রঙের রিং, যে অলিম্পিকে 5টি রিং তোমরা লক্ষ্য করবে তার লোগোতে অলিম্পিকের। তো এই অলিম্পিকের যে এই নীল রঙের যে রিংটা রয়েছে সেটি মূলত কোন মহাদেশকে নির্দেশ করে থাকে? তো এই 5টি রিং মূলত 5টি মহাদেশকে নির্দেশ করে থাকে। তার মধ্যে এই নীল রঙের রিংটি মূলত ইউরোপ মহাদেশকে নির্দেশ করে থাকে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এছাড়াও কালো রঙের যে রিংটা রয়েছে সেটি মূলত আফ্রিকা মহাদেশকে, এছাড়া হলুদ রঙের রিংটা মূলত এশিয়া মহাদেশকে, এছাড়াও আমেরিকা কোন রিংটা নির্দেশ করে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম মহিলা হিসেবে, তো দেখো ভারতের প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ইন্দিরা গান্ধী। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইন্দিরা গান্ধী 1971 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন, অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, দেবনাম প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন? তো দেবনাম প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন সম্রাট অশোক। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সম্রাট অশোক শিলালিপিতে দেবনাম প্রিয়দর্শী নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, লোরিঙ্গা ম্যানগ্রোভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোরিঙ্গা ম্যানগ্রোভ অরণ্য বা ম্যানগ্রোভ, তো ভারতের এই লোরিঙ্গা ম্যানগ্রোভ অরণ্যটি অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লোরিঙ্গা ম্যানগ্রোভ অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চলে এটি গঠিত হয়েছে। পরবর্তী দেখো রয়েছে, চম্পারণ সত্যাগ্রহ কত সালে সংগঠিত হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ, তো 17 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চম্পারণ সত্যাগ্রহ এটি সংগঠিত হয়েছিল 1917 সালে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চম্পারণ সত্যাগ্রহ ছিল গান্ধীজির প্রথম সফল সত্যাগ্রহ আন্দোলন। পরবর্তী প্রশ্ন, প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত মহিলা কে ছিলেন? তো প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত মহিলার নাম হচ্ছে মেরি কুরি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মেরি কুরি মূলত 1903 সালে পৃথিবীর প্রথম নারী নোবেল জয়ী হন, এবং ভারতের প্রথম নোবেল পুরস্কার জয়ী মহিলার নাম হচ্ছে মাদার টেরিজা। অবশ্যই মনে রাখবে, ভারতের প্রথম নোবেল পুরস্কার জয়ী মহিলা মাদার টেরিজা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার দেখা যায়? জলদাপাড়া, কাজিরাঙ্গা, সুন্দরবন নাকি গরুমারা? তো দেখো পশ্চিমবঙ্গের মূলত জলদাপাড়া জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার লক্ষ্য করা যায়। অবশ্যই মনে রাখবে, একশৃঙ্গ গন্ডার শুধুমাত্র এই জলদাপাড়া জাতীয় উদ্যানেই লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, প্রথম রাষ্ট্রপতির শাসন কোন রাজ্যে জারি হয়েছিল? প্রথম রাষ্ট্রপতির শাসন, তো দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতির শাসন মূলত জারি হয় পাঞ্জাব প্রদেশে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের প্রথম রাষ্ট্রপতির শাসন জারি হয় 1951 সালে এই পাঞ্জাব রাজ্যে, অবশ্যই মনে রাখবে। দেখো পরবর্তী, তাপমাত্রা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার হয়ে থাকে? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে থার্মোমিটার। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তাপমাত্রা মাপার জন্য এখানে থার্মোমিটার যন্ত্র ব্যবহার হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, বীরবল কোন সম্রাটের নবরত্ন ছিলেন? তো দেখো বীরবল মূলত আকবর সম্রাটের নবরত্ন ছিলেন। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। অবশ্যই মনে রাখবে, মহেশ দাস হচ্ছে এই বীরবলের আসল নাম। পরবর্তী প্রশ্ন, কাকাবাবু এই চরিত্রটির স্রষ্টা কে ছিলেন? তো কাকাবাবু চরিত্রের স্রষ্টা ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবু চরিত্রটি সৃষ্টি করে ও তার জনপ্রিয়তা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কুমির প্রকল্প কোথায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের একমাত্র এই কুমির প্রকল্প অবস্থিত ভাগবতপুরে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভাগবতপুর কুমির প্রকল্প সুন্দরবন অঞ্চলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, 1921 সালের মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? তো 1921 সালে মূলত এই মোপালা বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এটি মূলত সংগঠিত হয়েছিল কেরালা রাজ্যে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মোপালা বিদ্রোহ 1921 সালে কেরালার মালাবার অঞ্চলে সংগঠিত হয়েছিল। 26 নম্বর প্রশ্ন, গ্যারান্টি প্রথা মূলত কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? গ্যারান্টি প্রথা, তো দেখো 26-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রেলপথ স্থাপনের সাথে যুক্ত ছিল। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ব্রিটিশ সরকারের রেল নির্মাণের লাভের নিশ্চয়তা প্রদান করেছিল এই গ্যারান্টি প্রথা। পরবর্তী প্রশ্ন, গ্র্যান্ড মাস্টার এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? গ্র্যান্ড মাস্টার, তো দেখো নিচের মধ্যে এই গ্র্যান্ড মাস্টার এই শব্দটি যুক্ত হচ্ছে দাবা খেলার সাথে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দাবা খেলার সর্বোচ্চ আন্তর্জাতিক খেতাব হচ্ছে এই গ্র্যান্ড মাস্টার। পরবর্তী প্রশ্ন, তামার, জিতল ও রৌপ্য টঙ্কা
এগুলি মূলত মুদ্রার নাম। এইগুলি মূলত কে প্রবর্তন করেছিলেন? তো দেখো, তামার মুদ্রার নাম হচ্ছে জিতল এবং রৌপ্য মুদ্রার নাম হচ্ছে টঙ্কা, আর এইগুলি প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইলতুৎমিশ দিল্লি সালতানাতে এই মানসম্মত মুদ্রা ব্যবস্থা চালু করেন। পরবর্তী 29 নম্বর প্রশ্ন, রূপালী বিপ্লব কিসের উৎপাদনের সাথে সম্পর্কিত? রূপালী বিপ্লব, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ডিম উৎপাদনের সাথে যুক্ত। তো রূপালী বিপ্লব এর মূল লক্ষ্য হচ্ছে ডিম উৎপাদন বৃদ্ধি করা, যাকে আমরা রূপালী বিপ্লব বলে থাকি। পরবর্তী প্রশ্ন রয়েছে, ঘানা পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঘানার পাখিরালয়, অবশ্যই এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য। তো ঘানার পাখিরালয় মূলত এটি অবস্থিত রাজস্থান রাজ্যে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান ভরতপুরে অবস্থিত, রাজস্থানের ভরতপুরে। পরবর্তী প্রশ্ন, জীবাশ্ম বিদ্যাকে কি নামে পরিচিত করা হয়? জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্যালিও অন্টোলজি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জীবাশ্ম বিশ্লেষণ করে প্রাচীন জীবের ইতিহাস জানা এই পদ্ধতিকে বা এই বিদ্যাকে বলা হয় প্যালিও অন্টোলজি। পরবর্তী প্রশ্ন, সত্রিয়া ড্যান্স ভারতের কোন রাজ্যের নৃত্য? সত্রিয়া ড্যান্স খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, সত্রিয়া ড্যান্স এটি মূলত ভারতের আসাম রাজ্যে একটি নৃত্য। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সত্রিয়া ভারতের 8টি শাস্ত্রীয় নৃত্যের মধ্যে অন্যতম একটি শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, মুকুন্দ হিলস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মুকুন্দ হিলস জাতীয় উদ্যান, তো দেখো মুকুন্দ হিলস এই জাতীয় উদ্যানটি অবস্থিত মূলত রাজস্থান রাজ্যে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মুকুন্দ হিলস জাতীয় উদ্যান রাজস্থানের কোটায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? তো দেখো, সিঙ্গালীলা ন্যাশনাল পার্কটি মূলত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সিঙ্গালীলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় একটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন, পেশির আবরণীকে কি নামে ডাকা হয়? তো পেশির আবরণীকে মূলত বলা হয় সার্কোলেমা। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সার্কোলেমা প্রতিটি পেশিকোষের বাইরের আবরণ হিসেবে এটি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে? হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে, তো দেখো হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে মূলত বলা হয় কার্ডিওলজি। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কার্ডিওলজি শাস্ত্রে হৃৎপিণ্ডের রোগ ও চিকিৎসা নিয়ে পড়ানো হয়। পরবর্তী প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সূর্য সিদ্ধান্ত, তো দেখো সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থের রচয়িতা হলেন আর্যভট্ট। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সূর্য সিদ্ধান্ত ভারতের জ্যোতির্বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থ হিসেবে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের কয়টি কক্ষ রয়েছে? তো ভারতীয় পার্লামেন্টে মোট 2টি কক্ষ রয়েছে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতীয় সংসদ লোকসভা ও রাজ্যসভা নিয়ে এই 2টি কক্ষ নিয়ে গঠিত। 39 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দেখো এখানের মধ্যে সিমুক। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সিমুক সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসে পরিচিত। দেখো নেক্সট প্রশ্ন, ব্যাক রুল শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো ব্যাক রুল হচ্ছে এখানে সাঁতার খেলার সাথে যুক্ত একটি শব্দ। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ব্যাক রুল সাঁতারের অন্যতম একটি জনপ্রিয় প্রতিযোগিতামূলক স্টাইল। দেখো 41 নম্বর, ভারতের প্রথম পাটকল কোন রাজ্যে গড়ে উঠেছিল? বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র? তো দেখো ভারতের প্রথম পাটকল অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যে গড়ে উঠেছিল। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই প্রথম পাটকলটি মূলত পশ্চিমবঙ্গের এই হুগলির রিষড়াতে প্রতিষ্ঠিত হয়েছিল। অবশ্যই মনে রাখবে এই পাটকল প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল হুগলির রিষড়াতে। পরবর্তী প্রশ্ন, সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সোমপুর মহাবিহার এর প্রতিষ্ঠাতা ছিলেন ধর্মপাল। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পাল সম্রাট ধর্মপাল সোমপুর মহাবিহার নির্মাণ করেছিলেন। পরবর্তী, ন্যাশনাল স্পেস ডে কবে পালন করা হয়? ন্যাশনাল স্পেস ডে বা জাতীয় মহাকাশ দিবস এটি মূলত পালন করা হয় প্রতি বছর 23শে আগস্ট। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এই চন্দ্রযান 3 এর সাফল্যের স্মরণে এই দিনে মূলত ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল? প্রথম অর্থ কমিশন, তো 44-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংবিধানের 280 অনুচ্ছেদ অনুযায়ী প্রথম অর্থ কমিশন গঠিত হয় 1951 সালে। পরবর্তী প্রশ্ন,
ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল? ক্যাবিনেট মিশন, তো দেখো ক্যাবিনেট মিশন এটি মূলত ভারতে এসেছিল 1946 সালে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা নিয়ে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, পিত্তরস মানবদেহের কোথা থেকে খরিত হয়? পিত্তরস, তো দেখো পিত্তরস মূলত মানবদেহের যকৃৎ থেকে খরিত হয়। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো যকৃৎ পিত্তরস তৈরি করে এবং পিত্তথলিতে তা সঞ্চিত থাকে। নেক্সট প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? আইনি আকবরী, তো দেখো আইনি আকবরী এই গ্রন্থের রচয়িতা ছিলেন আবুল ফজল। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আবুল ফজল আকবরের শাসন ব্যবস্থায় এই গ্রন্থে বর্ণনা করেছিলেন বা তিনি এটি রচয়িতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়? মেকলে মিনিট, তো দেখো মেকলে মিনিট এটি মূলত ঘোষণা করা হয়েছিল 1835 সালে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইংরাজি শিক্ষানীতি চালুর ভিত্তি ছিল এই মেকলে মিনিট। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোন সালে স্থাপিত হয়? পাটকল, তো দেখো ভারতের প্রথম পাটকল এটি মূলত স্থাপিত হয় 1855 সালে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রিসরায় 1855 সালে ভারতের প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয়। পরবর্তী এবং আমাদের নেক্সট প্রশ্ন দেখো, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গর্ডিন অস্টিন। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, গর্ডিন অস্টিন বা K2। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের পর, অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই K2 এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে এই K2 এবং ভারতের মূল ভূখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অপশন এ হয়ে যাবে তখন সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। তোমরা অবশ্যই জানো যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।